ভৌগোলিক সীমানা বিকৃত করার চক্রান্ত। বর্তমান বাংলাদেশ আদি বঙ্গের একটি অংশ মাত্র। ১৯৭১ সালে জাতীয় পতাকার মাঝখানে পূর্ব পাকিস্তানের মানচিত্র বসিয়ে দেওয়ার বিষয়টি ছিল চক্রান্তমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু মুক্তিযুদ্ধে এবং সচেতন জনতার বিরুদ্ধে চাপে মুজিবনগর সরকার মানচিত্র সরিয়ে দিতে বাধ্য হয়। আদি বঙ্গের পরিসীমা নির্ধারিত ছিল এভাবে: উত্তরে হিমালয় পর্বতমালা, নেপাল, সিকিম এবং ভুটান; উত্তর পূর্ব দিকে ব্রহ্মপুত্র এবং এর অববাহিকায় গড়ে ওঠা বদ্বীপ অঞ্চল; উত্তর পশ্চিমে দ্বার-গঙ্গা; উত্তরে সমান্তরালভাবে প্রবাহিত ভাগীরথী নদীর অববাহিকার সমতল ভূমি; পূর্ব দিকে বার্মার পর্বতমালা; পশ্চিমবঙ্গের সর্বাঞ্চল; বীরভূম মালভূমি, ধলভূম, কেওঙ্গড় ময়ূরভঙ্গের অরণ্যময় মালভূমি; দক্ষিণে বঙ্গোপসাগর। এই সমগ্র জায়গা নিয়েই ছিল প্রাচীনকালের বঙ্গ অথবা বাংলাদেশ। উল্লেখযোগ্য জনপদগুলো ছিল গৌড়, পুন্ড্র, বরেন্দ্র, রাঢ়, সুহরমোন, তাম্রলিপ্ত, সমতট, বঙ্গ, বাঙ্গাল, হরিকল প্রভৃতি জনপদ গড়ে তুলেছিল বঙ্গবাসী বা বাংলাদেশিরা। কোল, ভিল, সাবর, পুলিন্দ, হরি, ডোম, চণ্ডাল, সাঁওতাল, মুন্ডা, ওরাও, ভূমিজ, বাগদি, বাউরি, পোদ, মালপাহাড়ি প্রমুখ অস্তজ এদের সমন্বয়েই সৃষ্টি হয়েছিল বঙ্গবাসী অথবা বাঙালি জাতিগোষ্ঠী। কালের আবর্তে বিদেশি আগ্রাসী শক্তিসমূহ এদেশকে পর্যায়ক্রমে বাংলাদেশকে বিভক্ত করেছে তাদের শাসন ও শোষণ কায়েম রাখার জন্য। ভৌগোলিক দ্বিধাবিভক্তির ফলে জাতি হয়ে পড়েছে বিভক্ত। কিন্তু ভৌগোলিক সীমানা অপরিবর্তনীয় নয়। আমাদের পূর্বপুরুষরা গড়ে তুলেছিলেন সর্বোৎকৃষ্ট জনপদ, শহর, নগর, বন্দর এবং সমৃদ্ধ রাজ্য ও জনপদ। তারা সৃষ্টি ও বিকাশ ঘটিয়েছিলেন উন্নত মানের সংস্কৃতি এবং বিস্ময়কর ঐতিহ্যবাহী শিল্প ব্যবস্থা। এর সবকিছু আমাদের জাতীয় গৌরব। কায়েমি স্বার্থবাদীরা যতই চেষ্টা করুক না কেন আমাদের আবাসভূমির সীমানা সম্পর্কে ধূম্রজাল সৃষ্টি করতে এবং জাতীয়তাবাদ নিয়ে জটিলতা এবং উদ্ভ্রান্তি সৃষ্টি করতে, যাতে করে তাদের কায়েমি স্বার্থ টিকে থাকে, তা একদিন নস্যাৎ হয়ে যাবে। কোনো বিতর্ক সৃষ্টি করতে জনগণকে সর্বকালের জন্য বোকা বানিয়ে রাখা কিছুতেই সম্ভব হবে না। জাতি একদিন ঐতিহাসিক সত্যকে অনুধাবন করতে সক্ষম হবে এবং ইনশাল্লাহ এমন একদিন নিশ্চয়ই আসবে যখন তারা তাদের দীর্ঘদিনের অন্যায় এবং বঞ্চনার হিসাব নিকাশ করে তাদের ঐতিহাসিক পাওনা আবার আদায় করে নেবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র কাদের সিদ্দিকীকে আলোচ্য ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলে। আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছি। পুরোপুরিভাবে সুস্থ না হলেও সেপ্টেম্বরের শেষাশেষি আমি সেক্টরে ফিরে যাবার সিদ্ধান্ত নিই। কিছুটা সুস্থ হয়ে ওঠার পর সেপ্টেম্বরে ফিরে গেলাম সেক্টরে। বা হাতে তখনও প্লাস্টার। যুদ্ধ তখন ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। মুক্তিফৌজ এবং গেরিলাদের হাতে প্রচণ্ড মার খেয়ে হানাদার বাহিনী দিশেহারা। তাদের মনোবল সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তীব্র গেরিলা অভিযানে ভীত সন্ত্রস্ত হয়ে খান সেনারা তখন বড়সড় শহরে ডিফেন্সিভ পজিশনে বাধ্য হয়ে নিজেদের গুটিয়ে নিয়েছে। শহরগুলো ছাড়া সারা বাংলাদেশ তখন বিশাল এক মুক্তাঙ্গন। গেরিলারা প্রায় পুরো দেশেই তাদের অবাধ বিচরণ ভূমিতে পরিণত করেছেন। তাদের সফল তৎপরতায় বাংলাদেশের স্বাধীনতা ইতিমধ্যেই সময় সাপেক্ষে একটি বাস্তবতায় পরিণত হয়েছে। মুক্তিফৌজের সাহস, উদ্যম এবং সাংগঠনিক শক্তি ক্রমশ বেড়ে চলেছে। প্রধান প্রধান শহরগুলো, এমনকি ঢাকা শহরেও প্রকাশ্যে দিবালোকে অসীম সাহসিকতার সাথে একটার পর একটা সফল অভিযান করে চলেছে বীর মুক্তিযোদ্ধারা। নাস্তানুবোধ বেসামাল খান সেনারা মুক্তিদের সর্বদা তটস্থ অবস্থায় রাখছে। বিশেষ করে রাতের আধার ওদের জন্য হয়ে উঠেছে নাভিশ্বাসের কারণ। জানবাজ মুক্তিযোদ্ধাদের অভূতপূর্ব সাফল্যের খবরগুলো বিদেশি প্রচার মাধ্যমগুলোতে শিরোনামে প্রকাশিত হচ্ছে প্রায় প্রতিদিন। আমাদের মোরাল ভীষণ হাই। ইতিমধ্যে বিএলএফ এর ট্রেনিংপ্রাপ্ত সদস্যরা দেশের ভেতরে বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে অবস্থান নিয়েছে। তাদের অস্ত্রশস্ত্র মুক্তিফৌজের তুলনায় অনেক উঁচু মানের। এর সত্ত্বেও খান সেনাদের বিরুদ্ধে সম্মুখ সংঘাতে তেমন একটা অংশগ্রহণ করছে না তারা। পক্ষান্তরে অনেক জায়গায় জনগণের উপর অন্যায়, জুলুম, চাঁদাবাজি এবং লুটপাট
করছিল তারা। সে সমস্ত খবর পাচ্ছিলাম আমরা। তাদের ওই ধরনের কার্যকলাপে বাধা দেবার কালে অনেক জায়গায় মুক্তিফৌজের যোদ্ধাদের সাথে তাদের সংঘর্ষ হচ্ছিল। এই সময় হঠাৎ করে ভারতীয় প্রচার মাধ্যমগুলো কাদের সিদ্দিকী নামক এক বিএলএফ সদস্য সম্পর্কে ফলো করে প্রচারণা শুরু করে এমনভাবে যেন শুধুমাত্র কাদের সিদ্দিকীই মুক্তিযুদ্ধ করছে। এই ধরনের প্রচারণায় আমরা কিছুটা বিস্মিত হলাম। পাকিস্তান আমলে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এই সৈনিক নায়ক কাদের সিদ্দিকীকে ডিসিপ্লিনারি চার্জে শাস্তিমূলকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। মুক্তিযুদ্ধে তার তেমন কোনো বিশেষ ভূমিকার কথাও শোনা যায়নি। সেক্ষেত্রে তাকে নিয়ে এতটা হইচই কী উদ্দেশ্যে করা হচ্ছে সেটা ঠিক বুঝতে পারলাম না। একইভাবে মাঝে মেজর খালেদ মোশাররফকেও ফোকাসে আনার চেষ্টা চলছিল কিছুদিন। পক্ষান্তরে মেজর জিয়া তার প্রাপ্য মর্যাদা কখনোই পাননি প্রবাসী ও ভারত সরকারের কাছ থেকে। দুই সরকার তার প্রতি ছিল সন্দিহান এবং বিদ্বেষপ্রবণ। কালুরঘাট থেকে দেশবাসীর প্রতি স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতার যে উদাত্ত আহ্বান তিনি জানিয়েছিলেন তাকে মেনে নিতে পারেনি আওয়ামী সরকার। মন্ত্রিসভা এবং সচিবালয় গঠন করা হলো। তরুণ আমলারা মুজিবনগর সচিবালয়ে যোগদানে অসম্মতি জানায়। জুলাই আগস্ট মাসে প্রবাসী সরকার সেই পুরনো ঔপনিবেশিক ধাঁচেই বিভিন্ন মন্ত্রণালয় এবং সচিবালয় গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। যে সমস্ত আমলারা সীমান্ত পেরিয়ে কলকাতায় আশ্রয় নিয়েছিল তাদের নিয়েই গঠিত হয়েছিল এই সমস্ত আমলাতান্ত্রিক সংগঠন। সেক্টর এবং সাব সেক্টরগুলোর মতো এই সমস্ত সংগঠনেও ভারতীয় প্রতিপক্ষ নিয়োগ করা হয়েছিল। কিছু তরুণ দেশপ্রেমিক আমলা এ ধরনের উদ্যোগের অসারতা উপলব্ধি করে ওই সমস্ত মন্ত্রণালয় এবং সচিবালয়ে যোগদানের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। পরিবর্তে তারা মুক্তিযোদ্ধাদের সাথে যোগদান করে প্রত্যক্ষভাবে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। জনাব তৌফিক এলাহি চৌধুরী এবং জনাব কামাল সিদ্দিকী ছিলেন তাদের মধ্যে অন্যতম। পররাষ্ট্রমন্ত্রী জনাব খন্দকার মোশতাক আহমদ তার মন্ত্রণালয় স্থাপন করলেন সার্কাস এভিনিউতে। পুরো মিশনটাই তখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান দপ্তর হিসেবে কাজ করে যাচ্ছিল। পররাষ্ট্র সচিব ছিলেন জনাব মাহবুবুল আলম চাষী। খন্দকার মোশতাক আহমেদের একান্ত সচিব জনাব কামাল সিদ্দিকী। এছাড়া সার্কাস এভিনিউতে জনাব তাহির উদ্দিন ঠাকুর এবং জনাব মওদুদ আহমদ বহির্বিশ্বের সাথে এবং বিদেশি সাংবাদিকদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য একটি তথ্য সেল খুলেছিলেন। সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগসাজশে পরিচালিত হতো। আইনজীবী হিসেবে আগরতলা ষড়যন্ত্র মামলায় জনাব মওদুদ আহমদ আওয়ামী লীগের পক্ষে কৌশলী হয়ে যথেষ্ট কাজ করছিলেন, তবু প্রবাসী সরকারের কাছ থেকে তিনি তার উদ্যোগের কোনো স্বীকৃতি পাননি। এ ব্যাপারে বিশেষ দুঃখ প্রকাশ করে জনাব মওদুদ আহমদ প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে একটি নিবেদনপত্র লিখেছিলেন। তিনি চাইছিলেন স্বীয় উদ্যোগে স্বাধীনতা সংগ্রামের পক্ষে তিনি যা কিছুই করছিলেন প্রবাসী সরকার তার স্বীকৃতি দিয়ে তাকেও কোনো একটি বড়সড় পদে বহাল করুক। কিন্তু তার সে আশা পূরণ করেনি মুজিবনগর সরকার অজানা কোনো কারণবশত। তাজউদ্দিন আহমদ এবং খন্দকার মোশতাক আহমেদের মধ্যে বিরোধ দেখা দেয়। শুরু থেকে নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে মতপার্থক্য হতে থাকে। ভারত সরকার যে কোনো কারণেই হোক খন্দকার মোশতাক আহমেদের প্রতি সন্তুষ্ট ছিল না। ইতিমধ্যে থিয়েটার রোডের প্রধানমন্ত্রীর সচিবালয়ের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরোধিতার কথা প্রকাশ হয়ে পড়তে থাকে। নীতিগত অনেক বিষয়ে জনাব তাজউদ্দিন ও তার পররাষ্ট্রমন্ত্রীর মাঝে ব্যবধান গড়ে উঠতে থাকে। ভারতীয় সরকারও জনাব মোশতাকের প্রতি বিরূপ হয়ে ওঠে। বাজারে গুজব ছড়িয়ে পড়ে যে জনাব খন্দকার মোশতাক আহমদ গোপনে CIA এর মাধ্যমে আমেরিকার সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। অস্থায়ী সরকারের অলক্ষ্যে আমেরিকার মধ্যস্থতায় তিনি নাকি পাকিস্তান সরকার ও শেখ মুজিবের সাথে আলোচনার মাধ্যমে পূর্ব পাকিস্তান সমস্যার একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান খুঁজে পাবার চেষ্টায় আছেন। তার এই উদ্যোগের পেছনে আওয়ামী লীগের দক্ষিণপন্থী বেশ একটি বড় প্রভাবশালী অংশের সমর্থনও নাকি রয়েছে। এ ধরনের গুজব ছড়িয়ে পড়ার অল্প কিছুদিনের মধ্যেই জেনারেল ইয়াহিয়া খান সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। তার এই ঘোষণাকে কেন্দ্র করে মুজিবনগর সরকারের রাজনৈতিক নেতাদের মাঝে ভীষণ আলোড়ন সৃষ্টি হলো। নেতাদের অনেকেই তখন পর্যন্ত মুক্তিযুদ্ধ করে সহসা বা কোনোদিনই দেশ স্বাধীন করা যাবে কিনা
এ বিষয়ে বিশেষ সন্দেহ পোষণ করতেন। তাদের মনোভাব ছিল এরূপ, যা হবার তা তো হয়েই গেছে, আখের যতটুকু গোছাবার তাও বেশ গুছিয়ে ফেলা হয়েছে, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরতে না পারলে গোছানো সম্পদ ভোগ করা যাবে না। তাই ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমার সুযোগটা বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। তারা কলকাতায় বেশ আরামায়েশে সময় কাটাচ্ছিলেন, কিন্তু ক্রমান্বয়ে তাদের অসৎ উপায়ে লুটপাট করার কথা প্রকাশ পেয়ে যাচ্ছিল। এতে তাদের সম্মানেরই শুধু হানি হচ্ছিল তা নয়, তাদের অনেকের প্রতি বিক্ষুব্ধ হয়ে পড়ছিলেন মুক্তিযোদ্ধারা। তারা যেখানে অনাহারে অস্ত্রহীন বস্ত্রহীন অবস্থায় দেশকে স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে রণাঙ্গনে লড়ছেন, তখন এ সমস্ত অসৎ রাজনীতিবিদ ও লুটেরার দল লুটপাটের বেসুমার টাকায় বিলাসী জীবনযাপন করে বাঙালিদের বদনাম করছিলেন অতি নির্লজ্জভাবে। এ অপমান মুক্তিযোদ্ধারা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমার সুযোগ নিতে চাচ্ছেন আওয়ামী লীগের অনেক সদস্যই। তারা বাংলাদেশের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দোদুল্যমনতায় ভুগছেন। অনেকেই আবার যাবতীয় নীল নকশার কথা আঁচ করতে পেরে শঙ্কিত হয়ে পড়ছেন। কিন্তু তাদের ফিরে যাবার পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ইন্দিরা সরকার। ভারত সরকার কিছুতেই চাচ্ছে না বাংলাদেশ প্রবাসী সরকার ইয়াহিয়া সরকারের সাথে কোনোরূপ রাজনৈতিক আপোষের চেষ্টা করুক। তাদের চাপের মুখে প্রবাসী সরকারের পক্ষ থেকে জনাব তাজউদ্দিন প্রকাশ্যে ঘোষণা দিতে বাধ্য হন, ইয়াহিয়া সরকারের সাধারণ ক্ষমা প্রবাসী সরকারের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। মুক্তিযোদ্ধারাও সংগ্রামের এই পর্যায়ে কোনোরূপ আপোষের বিরোধিতা করছিলেন। তারা চাইছিলেন দীর্ঘস্থায়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করতে। এভাবেই সার্বিক অবস্থা ক্রমশ জটিল হয়ে উঠছিল। হঠাৎ একদিন জানতে পারলাম পররাষ্ট্রমন্ত্রী মোশতাক আহমদ আমেরিকা যাচ্ছেন লন্ডন হয়ে এক সফরে। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘ প্রধান এবং অন্যান্য রাষ্ট্রপ্রধান, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রনায়কদের সাথে তিনি মতবিনিময় করে বাংলাদেশের সংগ্রামের প্রতি তাদের সমর্থন আদায় করার চেষ্টা করবেন তিনি এ সফরকালে। অতএব তার এই সফর হবে খুবই গুরুত্বপূর্ণ। যাবার সব প্রস্তুতিই প্রায় শেষ। কামাল সিদ্দিকীও যাচ্ছে সফর সঙ্গী হয়ে, কিন্তু সেই অবস্থাতেই আকস্মিকভাবে সফর স্থগিত করে দেয় প্রবাসী সরকার। শুধু তাই নয়, মোশতাক আহমেদকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় এবং তার স্থলে আব্দুস সামাদ আজাদকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়। জনাব মাহবুব আলম চাষীকেও সরিয়ে দেওয়া হয় পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে। এই ধরনের পরিবর্তনের কারণ সম্পর্কে সবকিছুই চেপে যায় তাজউদ্দিন সরকার, কিন্তু পরে সব গোপনীয়তাই ফাঁস হয়ে যায়। জানা যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা নাকি জানতে পারে যে জনাব মোশতাক আহমদ গোপনে মার্কিন গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইয়াহিয়া খান এবং শেখ মুজিবের সাথে যোগাযোগ রক্ষা করে চলছিলেন। তার লন্ডন সফরের উদ্দেশ্য ছিল মার্কিন সরকারের মধ্যস্থতায় শেখ মুজিব এবং ইয়াহিয়া সরকারের সাথে একটি চূড়ান্ত ফয়সালা করে বাংলাদেশ সম্পর্কে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছা। এই চক্রান্তের খবর পেয়ে জনাব তাজউদ্দিন ভারত সরকারের নির্দেশেই ওই পদক্ষেপ নিতে বাধ্য হন। আরও তথ্য জানা যায়, খন্দকার মোশতাক আহমদ, ইয়াহিয়া সরকার এবং মার্কিন সরকারের ত্রিপাক্ষিক ওই সমঝোতা আলোচনার প্রতি শেখ মুজিবুর রহমানের সমর্থন ছিল। ভারতীয় নীল নকশা এবং মুজিবনগর সরকার, চরম দুর্নীতি। আওয়ামী লীগের নেতৃত্বের একটি বড় অংশ এবং তাদের তল্পি বাহকরা মুক্তিযুদ্ধের সুযোগে চরম দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়ে। শুধুমাত্র বগুড়ার স্টেট ব্যাংক থেকে লুট করা হয়েছিল ৫৬ কোটি টাকার উপর। এ সমস্ত লুটপাটের সাথে জড়িত ছিলেন রাজনৈতিক নেতারা এবং আমলাদের একটি অংশ। কোটি কোটি টাকা নিয়ে বিদেশের মাটিতে বসে ছিনিমিনি খেলার নেক্কারজনক ইতিহাসের কোনো জবাব আওয়ামী লীগ সরকার প্রবাসী কিংবা স্বাধীনতার পর জনগণের কাছে দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই অনুভব করেনি। মন গড়া হিসাবের ফিরিস্তি দিয়ে লুটপাটের কলঙ্ক মোছা যায় না। সংগ্রামকালে লুটপাটের সম্পদের রাতারাতি রাজনৈতিক নেতারা, তাদের পরিবার পরিজনরা এবং চিহ্নিত কিছু আমলা আঙুল ফুলে কলাগাছ হয়েছিলেন। বাড়ি গাড়ি সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন ওই সমস্ত অসৎ ব্যক্তিরা। সেই সমস্ত রহস্যের সময়ের সাথে ক্রমান্বয়ে জনগণের সম্মুখে পরিষ্কার হয়ে উঠছিল। সংগ্রামকালের এক পর্যায়ে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা একবার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে মুক্তিযুদ্ধ এগিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম এই সমস্ত অসৎ ব্যক্তিদের নেতৃত্ব থেকে সরিয়ে ফেলা দরকার। এ ব্যাপারে কর্নেল ওসমানীর সাথেও কথা হয়েছিল। তাকেও বোঝানো হয়েছিল
এই সমস্ত অসৎ নেতৃত্বের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত হওয়ার বিশ্ব পরিসরে সংগ্রামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। শুধু তাই নয়, তাদের পার্থিব লোভ লালসা এবং চারিত্রিক দুর্বলতার সুযোগ গ্রহণ করে প্রয়োজনে সম্পূর্ণ জাতিকে ব্ল্যাকমেইল করা সম্ভব হবে অতি সহজেই। সব শুনে তিনি বলেছিলেন, অভিযোগ যুক্তিসম্পন্ন, কিন্তু তবুও বিদেশের মাটিতে নিজেদের মাঝে কাটাকাটি শুরু করলে মূল উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে যাব। অবশ্যই এই সমস্ত অসৎ ব্যক্তিদের শাস্তি পেতে হবে, কিন্তু সেটা দেয়া হবে স্বাধীন বাংলাদেশে প্রকাশ্যে গণ আদালতে। তার কথা মেনে নিয়েছিলেন মুক্তিযোদ্ধারা, কিন্তু স্বাধীন বাংলাদেশে গণ আদালত তো দূরের কথা, কোনো কোর্ট আদালতেও ওই সমস্ত অপরাধীদের বিচার হয়নি। কারণ এই সমস্ত অসৎ কার্যক্রমের সাথে প্রশাসনের প্রায় সব রুই কাতলাই জড়িত ছিলেন। রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে, তখন অবস্থা বেসামাল হয়ে পড়ে। স্বাধীনতার পর বাংলাদেশের অবস্থাও হয়েছিল ঠিক তাই। লুটপাট, চুরিচামারির বিচারের পরিবর্তে এই সমস্ত জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপের মাত্রা গিয়েছিল অনেক বেড়ে। কর্নেল ওসমানীরা কথা শুধু কথা হয়েই থাকে যায়। স্বাধীনতার লগ্ন থেকেই কোনো ব্যাপারেই ন্যায়সঙ্গত কোনো বিচার পায়নি জাতি স্বৈরাচারী শাসক গোষ্ঠীর কাছ থেকে। শুধু পেয়েছে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, প্রতারণা ও বঞ্চনা। লুটপাট সমিতির কার্যকলাপে কিভাবে মুক্তিযুদ্ধের তথা সমস্ত বাঙালি জাতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল, তার কয়েকটি বিবরণ নিচে দেওয়া হলো। লুটপাট সমিতির সদস্যরা তখন কলকাতার অভিজাত পাড়াগুলোতে এবং বিশেষ করে পার্ক স্ট্রিটের হোটেল এবং বার এবং রেস্তোরাঁগুলোতে তাদের বেহিসাবি খরচার জন্য জয় বাংলার শেঠ বলে পরিচিত। যেখানেই তারা যান, মুক্ত হস্তে বেসুমার খরচ করেন, থাকেন বিলাসবহুল ফ্ল্যাট কিংবা হোটেলে। সন্ধ্যার পর হোটেল গ্র্যান্ডে, প্রিন্সেস ম্যাক্স, ড্রিঙ্কাস, ব্লু ফক্স, মলিন রু, হিন্দুস্তান ইন্টারন্যাশনাল প্রভৃতি বার রেস্টুরেন্টগুলোতে জয় বাংলার শেঠদের ভিড় জমে ওঠে। দামি পানীয় ও খাবারের সাথে সাথে পাশ্চাত্য সঙ্গীতের আমেজে রঙিন হয়ে ওঠে তাদের আয়েশি জীবন। বয় বাবুর্চিরাও তাদের আগমনে ভীষণ খুশি হন। এমনই একজন নেতা তার দলবল নিয়ে প্রত্যেক দিন হোটেল গ্র্যান্ডের বারে মদ্যপান করতেন। তিনি বগুড়া ব্যাংক লুটের টাকার একটা বিরাট অংশ কবজা করেছেন কোনোভাবে। তার কাছে রয়েছে প্রায় 4 কোটি টাকা। একদিন মধ্যরাতে তিনি হোটেল বারে গিয়ে মদ পরিবেশন করার জন্য বারম্যানদের হুকুম দেন। বারম্যানরা কাচুমাচু হয়ে তাকে জবাব দেয়, সময় শেষ হয়ে যাওয়ায় বার বন্ধ করে দেওয়া হয়েছে। জবাব শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাঙালি শেঠ। টলমল অবস্থায় চিৎকার করে বলতে থাকেন, তিনি হোটেলটাই পুরো কিনে নিতে চান। বেসামাল কিন্তু শাসালো খদ্দের, তাই বারমানরা চুপ করে সবকিছু হজম করে যাচ্ছিল। সেটা আবল তাবল বকে পরে একজন বারম্যানকে হুকুম দেন, কাল বার খোলার সময় থেকে বন্ধ করার আগ পর্যন্ত তিনি ও তার সঙ্গীগণ ছাড়া অন্য কাউকে মদ পরিবেশন করা যাবে না। তারাই শুধু থাকবেন বারে। তার হুকুম শুনে বারম্যান ম্যানেজারকে ডেকে পাঠায়। ম্যানেজার এলে শেঠ তাকে প্রশ্ন করেন, রোজ আপনাদের বারের সেল কত টাকা? ম্যানেজার একটা অঙ্ক তাকে জানায়। শেঠ তখন তাকে তার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, পুরো দিনের সেলের টাকাই তিনি পরিশোধ করবেন। পুরো টাকা মদ ওরা খেয়ে শেষ করতে না পারলে বাকি মদ যেন তার বাথরুমে টাবে ভরে দেবার ব্যবস্থা করা হয়, তিনি তাতে গোসল করবেন। ম্যানেজার তার কথা শুনে থো হয়ে গিয়ে মাতালের প্রলাপ মনে করে কোনো রকমে সেখান থেকে কেটে পড়েন। আর একদিন আরেকজন জয় বাংলার শেঠ তার পুত্রের প্রথমবারের মতো জুতা পরার দিনটি উদযাপন করার জন্য ব্লু ফক্স রেস্টুরেন্টে গিয়ে 100 জনের একটি শানদার পার্টি দেন। এছাড়া অনেক শেঠরা দিল্লি এবং বোম্বেতে গিয়ে বাড়িঘর কিনতে থাকেন। অনেকে আবার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বিনিয়োগ করতে আগ্রহী হয়ে ওঠেন। তাদের এই সমস্ত কীর্তিকলাপের ওপর শহীদ জহির রায়হান একটি প্রামাণ্যচিত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার এ অভিপ্রায়ে অনেকেই ভীষণ অসন্তুষ্ট ছিলেন তার উপর। অনেকে তার এ ঔদ্ধত্যে ক্ষেপেও গিয়েছিলেন। তার রহস্যজনক মৃত্যুর পেছনে এটাও একটা কারণ হতে পারে। কোনো এক নায়িকার জন্মদিনে তখনকার দিনে তার এক গুণমুগ্ধ ভক্ত তাকে 9 লক্ষ টাকা দামের হীরের নেকলেস উপহার দিয়েছিলেন। দরগা রোডের বিশ্ববাবুর বাড়িতে থাকতেন মন্ত্রী পরিষদের পরিবারবর্গ। প্রবাসী সরকারের টাকায় প্রায় সবটাই কালো কালো ট্রাঙ্কে ভরে রাখা হয়েছিল বিশ্ববাবুর বাড়িতে এবং 3 নং সোহরাওয়ার্দী এভিনিউয়ের 3 তলার ছাদের 2টো কামরায়।
সেখানে থাকতেন অর্থ সচিব জনাব শামসুজ্জামান এবং তার পরিবার ও রাফি আক্তার ডলি। এ টাকার কোনো হিসেব ছিল না। কলকাতার বড় বাজারের মারোয়ারিদের সাহায্যে এগুলোর এক্সচেঞ্জ করা হতো। এ গাছের দালালি করেও অনেকে কোটিপতি হয়ে ওঠেন রাতারাতি। মুক্তিযোদ্ধাদের বেশিরভাগ নিঃস্বার্থ দেশপ্রেমিক হলেও তাদের মধ্যে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা লোভ সংবরণ করতে না পেরে অসৎ হয়ে ওঠেন। কোনো এক সেক্টর কমান্ডার এক পাকিস্তানি সিএসপি অফিসারের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেয়োনেটের আঘাতে মেরে তার গা থেকে সোনার অলংকার খুলে নিয়েছিলেন, এমন ঘটনাও ঘটেছে। এ ধরনের কিছু ব্যক্তি নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে জাহির করার চেষ্টা করেছেন আজ অবধি, কিন্তু তারা ছিলেন মুক্তিযোদ্ধাদের কলঙ্ক। তাদের অপকর্মের জন্য সাধারণভাবে মুক্তিযোদ্ধাদের অনেক কলঙ্কের ভাগী হতে হয়েছে। যুব শিবির, শরণার্থী শিবিরগুলোতে বরাদ্দকৃত রিলিফ সামগ্রী নিয়েও কেলেঙ্কারি হয়েছে অনেক। ভারতের মাটিতে আশ্রয় গ্রহণ করেছিল প্রায় 1 কোটি শরণার্থী। তাদের জন্য সারা বিশ্ব থেকে রিলিফ সামগ্রী, যানবাহন ভারতীয় সরকারের প্রযত্নে প্রচুর এসেছিল, কিন্তু তার কতটুকুই বা দেয়া হয়েছিল শরণার্থীদের প্রয়োজন মেটাতে। এই সমস্ত রিলিফ সামগ্রী বিতরণের দায়িত্ব ছিল যৌথভাবে ভারত ও প্রবাসী বাংলাদেশ সরকারের। বগুড়ার স্টেট ব্যাংক ছাড়াও মোটা অঙ্কের টাকা নিয়ে আসা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম ও পাবনার ট্রেজারি থেকে। সে টাকারও কোনো সুষ্ঠু হিসাব পাওয়া যায়নি। কলকাতায় মুক্তিযুদ্ধের প্রাণকেন্দ্রগুলো। মুক্তিযুদ্ধ কিংবা বাংলাদেশ সম্পর্কে কোনো খবর কিংবা তথ্য জানার জন্য ওই সমস্ত প্রাণকেন্দ্রগুলোই ছিল মূল উৎস। ঐতিহাসিকভাবে বিখ্যাত 3 নং সোহরাওয়ার্দী এভিনিউ জনাব আর চৌধুরীর সরকারি বাসভবন হলেও তখন ওই বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিলেন প্রায় সমাজের ভিআইপি এবং ডিভিআইপিদের প্রায় 17টি পরিবার। তাই সোহরাওয়ার্দী এভিনিউয়ে সেই সময় হয়ে উঠেছিল দেশের এলিট শ্রেণীর আশ্রয়স্থল। এদের মধ্যে ছিলেন রাজনৈতিক নেতা, নামিদামি শীর্ষস্থানীয় আমলা, ব্যবসায়ী, পুলিশ, আর্মি এবং প্রচার মাধ্যমের লোকজন। উল্লেখযোগ্য হলেন বেগম সাজেদা চৌধুরী এবং তার স্বামী জনাব গোলাম আকবর চৌধুরী এবং পরিবার, জনাব মোস্তাকিম চৌধুরী এবং তার স্ত্রী এন্থালা এবং পরিবার, রাফি আক্তার ডলি, জনাব আসাদুজ্জামান এবং পরিবার, জনাব আলী আকবর খান, জনাব কামাল সিদ্দিকী, জনাব খুসরুজ্জামান এবং তার স্ত্রী লুসি খালা, জনাব মামুনুর রশিদ এবং তার স্ত্রী রাকা, জনাব আব্দুল খালেক এবং তার পরিবার, জনাব ওয়ালিউর রহমান এবং ব্রজেন দাস। এদের অবস্থানেই ফলেই এই বাড়িটি হয়ে উঠেছিল খবরাখবরের বিশেষ প্রধান কেন্দ্র। অন্যান্য কেন্দ্রগুলোর মধ্যে ছিল থিয়েটার রোড ছাড়াও 19 নং সার্কাস এভিনিউয়ের বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাস, প্রিন্সেপ স্ট্রিটের বামপন্থীদের আড্ডা, প্রধানমন্ত্রীর সচিবালয়, সিইএনসির হেডকোয়ার্টার্স, বাংলাদেশ থেকে আগত তরুণদের আড্ডা, শিলাইদহ এবং বাংলাদেশ বেতার। এই সমস্ত জায়গাগুলো রাত দিন 24 ঘন্টায় লোকারণ্য হয়ে থাকত এবং সব ধরনের খবরাখবর এবং গুজব নিয়ে সবাই মেতে থাকত। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামকালে কোথায় কি ঘটছে, গুজব কি রটছে, তার সবকিছুই জানা সম্ভব হতো ওই সমস্ত জায়গাগুলো থেকে। অন্যরা কি করছিল? অন্যরা রাজনৈতিক দল এবং নেতাদের কর্মকাণ্ড ছিল খুবই সীমিত। অস্থায়ী সরকার এবং ভারতীয় কর্তৃপক্ষের কাছে তারা ছিল অবাঞ্ছিত। মাওলানা ভাসানী বাংলাদেশ থেকে আসামে পালিয়ে আসার পর থেকেই ভারতীয় সরকারের প্রোটেক্টিভ কাস্টাডিতে আটক হয়ে থাকেন। মজলুম নেতাকে নিয়ে বিশেষভাবে চিন্তিত ছিল ভারত সরকার। প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে তিনি যাতে কোনো প্রকার নেতৃত্ব দিতে না পারেন তার জন্য অতি সতর্কতার সাথে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ভারত সরকার এবং আওয়ামী লীগ কখনো মাওলানাকে বিশ্বাস করতে পারেনি। তার সাথে তার দলীয় নেতা ও কর্মীদেরকেও কোনো প্রকার যোগাযোগ রক্ষা করতে দেয়া হয়নি পুরো 9টি মাস। ভাসানী, নেপের কর্মী ও যুব নেতারা অল্প দিনেই বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগ প্রবাসী সরকার এবং ভারতীয় সরকারের কাছে তারা খুব একটি গ্রহণযোগ্য নন। মাওলানা ভাসানী এবং প্রগতিশীল যুব নেতৃবৃন্দ আওয়ামী লীগ নেতাদের দলীয় সরকারের পরিবর্তে সর্বদলীয় জাতীয় সরকার গঠনের আবেদন জানিয়েছিলেন, কিন্তু তাদের সে আবেদনে আওয়ামী লীগ কিংবা ভারতীয় সরকার কেউই সাড়া দেয়নি। বরং আওয়ামী লীগ প্রবাসী সরকার যুদ্ধকালীন অবস্থায় প্রয়োজন মতো মাওলানাকে ব্যবহার করাই চেষ্টাই করেছে, কিন্তু মাওলানা ভাসানী সে ফাঁদে পা দেননি। মুক্তিযুদ্ধ চলাকালে জনাব মশিউর রহমান জাদুমিয়া একবার কলকাতায় এসেছিলেন। কলকাতায় তিনি তার দলীয় প্রধান মাওলানা ভাসানীর সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হন।
তবে তিনি তার দলীয় যুব ও ছাত্রনেতাদের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি মত বিনিময়কালে তিনি বুঝতে পারেন ভারতের মাটিতে বসে তিনি কিংবা তার দলীয় কর্মীরা স্বাধীনতার যুদ্ধে তেমন বিশেষ কোনো ভূমিকা রাখতে পারবেন না। তারা ভারত সরকারের কাছ থেকে কোনোরূপ সাহায্য পাবেন না। তাই তিনি দেশের অভ্যন্তরে গিয়ে গেরিলা যুদ্ধ সংঘটিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেরূপ নির্দেশ কর্মীদের দিয়ে বাংলাদেশে ফিরে যান। কলকাতায় অবস্থানকালে ভারতীয় গোয়েন্দা বিভাগ সর্বক্ষণ তাকে নজরে রাখে। আওয়ামী সরকারও তার আগমনকে সন্দেহের চোখে দেখছিল। তার চলে যাবার পর মেনন, জাফর, রণরা সম্মিলিতভাবে স্বীয় উদ্যোগে তাদের কর্মীদের মুক্তিযুদ্ধে সংগঠিত করার চেষ্টা করেন। বামপন্থী দলগুলোর বেশিরভাগ নেতারা, বিশেষ করে চীনপন্থী দলগুলোর নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রামের যথার্থ মূল্যায়ন করতে ব্যর্থ হন। তারা এই সংগ্রামকে কুকুরে কুকুরে লড়াই বলে ভুলভাবে আখ্যায়িত করে জাতীয় সংগ্রামকে উপেক্ষা করে শ্রেণী সংগ্রামের লাইন চলিয়ে যাবার প্রচেষ্টা করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তবে তাদের মধ্যে কিছু সংখ্যক নেতা তাদের ভুল বুঝতে পেরে পরবর্তীকালে স্বাধীনতার জন্য পাক বাহিনীর বিরুদ্ধে দেশের ভেতরে থেকে যুদ্ধ পরিচালনা করছিলেন। 1969 সালে গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সমস্যার ভুল মূল্যায়নের জন্য প্রগতিশীল এবং বামপন্থীরা স্বাধীনতা সংগ্রামের তাদের যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হন। তাদের এই দুর্বলতা এবং ভুল পরবর্তীকালে অনেকেই স্বীকার করেছেন। বাংলাদেশের জাতীয় মুক্তি আজও অনেক পিছিয়ে আছে। তার জন্য আমাদের প্রগতিশীল ও বামপন্থী রাজনীতিবিদদের ব্যর্থতা অনেকাংশে দায়ী। ভারতের মস্কোপন্থীরা যেভাবে ভারতের রাজনীতিতে কংগ্রেসের লেজুরবৃত্তি করে আসছিল, ঠিক সেভাবেই বাংলাদেশের তথাকথিত মস্কোপন্থীরা সংগ্রামের সময় পুরোপুরিভাবে আওয়ামী লীগ সরকারের লেজুরবৃত্তি করছিল। প্রভুদের ইঙ্গিতে তাদের নিয়ে বিশ্ববাসীকে দেখাবার জন্য তথাকথিত 5টি রাজনৈতিক দলের সমন্বয়ে 8 সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করেছিল প্রবাসী আওয়ামী সরকার। অস্থায়ী সরকার জোনাল অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের সিদ্ধান্ত নেয়। MNA, MPA এবং আমলারা সুরক্ষিত স্বর্গ কলকাতা ছাড়তে নারাজ হলেন। তাই পরিকল্পনাও গেল ভেস্তে। প্রবাসী সরকার মুক্তিযুদ্ধের উপর নিয়ন্ত্রণ কায়েমের জন্য মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করার জন্য বহু মিটিং এবং আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করে যে মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধিদের এবং মুজিবনগরে অবস্থিত আমলাদের নিতে হবে। কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি, কারণ যুদ্ধক্ষেত্র কিংবা মুক্ত এলাকায় MNA, MPA এবং কলকাতাবাসী আমলাদের অধিকাংশই যেতে রাজি হননি। ফলে তাদের সব দায়িত্বই বহন করতে হয়েছিল সেক্টর এবং সাব সেক্টর কমান্ডারদের। মাঝে মধ্যে কলকাতার মুজিবনগর থেকে নামি দামি নেতারা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আসতেন মুক্তিযোদ্ধাদের মোটিভেশন লেকচার দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু এ ধরনের মিশনে এসে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভীষণ বেকায়দায় পড়তে হতো। মুক্তিযোদ্ধাদের ফেস করতে পারতেন না তারা। মুক্তিযোদ্ধারা তাদের বলতেন, গালভরা কথার ফুলঝুরি শোনানোর দিন শেষ হয়ে গেছে, এখন আমরা যুদ্ধ করছি জান বাজি রেখে। আমাদের জন্য অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, রসদপত্রে কি ব্যবস্থা করে এসেছেন সেটাই আমরা জানতে চাই। আমাদের সমস্যার অন্ত নেই। সমস্যার সমাধান যদি করতে না পারেন তবে অন্ততপক্ষে আমাদের সাথে থেকে সে সমস্ত সমস্যার ভাগিদার তো হতে পারেন। আর তা যদি সম্ভব না হয় তবে শুধু ছবি তোলার জন্য আর বক্তৃতা দেওয়ার জন্য এসে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনারা এ বৃথা কষ্ট না করে মুজিবনগরে বসে থাকুন, দেশ স্বাধীন হলে দেখা হবে। মুক্তিযোদ্ধাদের এ ধরনের বক্তব্য শুনে মুজিবনগর আওয়ামী সরকার এবং ভারত সরকার একইভাবে শঙ্কিত হয়ে ওঠে। মুক্তিযোদ্ধা ও কমান্ডারদের আনুগত্য সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে তারা।